ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা ক্লাস 11 বায়োলজির চ্যাপ্টার 12 রেসপিরেশন ইন প্ল্যান্টস উদ্ভিদের শ্বসন চ্যাপ্টারটা পুরোটা কভার করব। আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা জানবো শ্বসন কাকে বলে। দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে খাদ্যবস্তুর মধ্যে নিহিত স্থৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও জল নির্গত হয়, তাকে শ্বসন বলে। তাহলে আমরা কি দেখলাম যে শ্বসন হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। জৈব তার কারণ শ্বসন জীব দেহে ঘটে, আর রাসায়নিক প্রক্রিয়া তার কারণ এই যে খাদ্যবস্তু জারিত হয় সেটি রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়। তাই শ্বসনকে জৈব রাসায়নিক প্রক্রিয়া বলা হয়। এই শ্বসনে কি হয়, খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়। যখন অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয় তখন সম্পূর্ণভাবে জারিত হয়, আর যখন অনুপস্থিতিতে জারিত হয় তখন অসম্পূর্ণভাবে জারিত হয়। এবং এই জারণের মধ্যে দিয়ে কি হয়, খাদ্যবস্তুর মধ্যে নিহিত স্থৈতিক শক্তি, স্থৈতিক শক্তি মানে যে শক্তিটা খাদ্যবস্তুর মধ্যে স্থির অবস্থায় রয়েছে সেই শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং শেষে কার্বন ডাইঅক্সাইড ও জল নির্গত হয়। আমরা রিঅ্যাকশনে দেখতে পাচ্ছি এই যে গ্লুকোজ এটি জারিত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ও জল নির্গত হচ্ছে। এটাই হলো আমাদের রেসপিরেশন বা শ্বসন। এই শ্বসন দিবারাত্র সংঘটিত হয়, অর্থাৎ দিনের বেলাও হয় রাতের বেলাও হয়। শ্বসনকে অপচিতি, তাপমোচী বা শক্তিমোচী প্রক্রিয়া বলা হয়। অপচিতি প্রক্রিয়া কেন বলা হয়? অপচিতি প্রক্রিয়া মানে ভাঙনমূলক প্রক্রিয়া। মেনলি শ্বসনে কি হয়, গ্লুকোজ ভেঙে যায়, তাই এটি অপচিতি প্রক্রিয়া। আর তাপমোচী কারণ তাপ উৎপন্ন হয়, শক্তিমোচী কারণ শক্তি উৎপন্ন হয়। শ্বসন বস্তু অর্থাৎ শ্বসনের সময় যে বস্তুটা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। তো উদ্ভিদের প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ জাতীয় শর্করা, তবে কিছু ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড শ্বসন বস্তু হিসেবে কাজ করে। তাহলে মূলত শ্বসন বস্তু গ্লুকোজ শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে নয়, গ্লুকোজ প্রাণীদের ক্ষেত্রেও প্রধান যে শ্বসন বস্তু, মানে মূলত কার্বোহাইড্রেট। তবে প্রয়োজনে প্রোটিন, ফ্যাট, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিডও শ্বসন বস্তু হিসেবে কাজ করতে পারে। নেক্সট, শ্বসন স্থল। যে কোনো সজীব কোষেই শ্বসন ঘটে। মূলত কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া শ্বসন ঘটে। আর মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতিতে, মানে যাদের মাইটোকন্ড্রিয়া নেই, মানে যে সকল কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, সেক্ষেত্রে মেসোজোমি কোষের শ্বসনস্থল হিসেবে কাজ করে। আর শ্বসনের গুরুত্ব কি? শ্বসনের মাধ্যমে শক্তির মুক্তি ঘটে। বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয়, এবং সেই এনার্জিটা পাওয়া যায় শ্বসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। দ্বিতীয়, শ্বসনের মাধ্যমে এটিপি সংশ্লেষিত হয়। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি হচ্ছে একটি উচ্চ শক্তি সম্পন্ন যৌগ যার মধ্যে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত থাকে। বিভিন্ন যে শারীরবৃত্তীয় কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয় প্রাণীদেরও, উদ্ভিদদেরও, কারণ কি উদ্ভিদদেরও বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ হয়ে চলেছে হয়, এবং সেই কাজ করার জন্য তাদের শক্তির প্রয়োজন হয় এবং সেই শক্তিটা তারা পায় এটিপি থেকে। তৃতীয়ত, শ্বসনের মাধ্যমে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। আমরা দেখেছি যে শ্বসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি হয়, অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তো এইভাবে কি হয়, এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। এবার আমরা জানবো উদ্ভিদে গ্যাসীয় বিনিময় সম্পর্কে, এক্সচেঞ্জ অফ গ্যাসেস ইন প্ল্যান্টস। তো এই যে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় হয়, এটা মূলত দুটি গ্যাসের বিনিময় হয়, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। এবং এই যে উদ্ভিদে গ্যাসীয় বিনিময়, এটি দুটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, সালোক সংশ্লেষ আর শ্বসন। কিভাবে হয়? এই যে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য CO2 বায়ু থেকে গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এইভাবে কি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গ্যাসের বিনিময় হয়। একদিক থেকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করছে, আবার অন্য দিক থেকে অক্সিজেন বায়ুমণ্ডলে ত্যাগ করছে, এইভাবে গ্যাসের বিনিময় হচ্ছে। অন্যদিকে শ্বসন প্রক্রিয়ার জন্য উদ্ভিদ অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। এইভাবে কি হচ্ছে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে শ্বসন আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এবং এই যে গ্যাসের বিনিময় হচ্ছে, এটি মূলত হয় ব্যাপন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। ব্যাপন প্রক্রিয়া কি? বায়বীয় পদার্থের বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যাওয়া। সাপোজ যেমন ধরো, আমরা কি জানি, সালোক সংশ্লেষ সময় উদ্ভিদ অক্সিজেন বানায়, তৈরি করে,
এর ফলে কি তখন কি হয়, এই পাতার মধ্যে অনেক অক্সিজেন থাকে। এবার সাপোজ পাতার মধ্যে অনেক অক্সিজেন রয়েছে কিন্তু বায়ুতে কম অক্সিজেন রয়েছে তার তুলনায়, অর্থাৎ পাতায় অক্সিজেনের ঘনত্ব বেশি কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব কম। তখন কি হবে, ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম অঞ্চলের দিকে যাবে, অর্থাৎ পাতার অক্সিজেন বায়ুমণ্ডলে যাবে। আবার ধরো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি রয়েছে কিন্তু পাতায় কম রয়েছে, তখন কি হবে, এই বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পাতার মধ্যে যাবে। এইভাবে ব্যাপন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গ্যাসীয় বিনিময় ঘটে। এবং আমরা ছবি দেখে বুঝতে পাচ্ছি একটা বিষয়, সেটি হচ্ছে শ্বসন আর সালোক সংশ্লেষের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কিরকম সম্পর্ক, কিভাবে জড়িত এই দুটো? এই যে সালোক সংশ্লেষের সময় যে অক্সিজেনটা ত্যাগ করে উদ্ভিদ, সেই অক্সিজেনের কিছুটা কিন্তু শ্বসনে কাজে লাগায়, ঠিক আছে, উদ্ভিদ, আবার কিছুটা বায়ুমণ্ডলে ত্যাগ করে। আবার যে শ্বসনে যে কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ ত্যাগ করে সেটার কিছুটা সালোক সংশ্লেষে কাজে লাগায় আর কিছুটা বায়ুমণ্ডলে ত্যাগ করে। এবার আমরা জানবো যে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় স্থানসমূহ, মানে কোন কোন স্থানের মধ্যে দিয়ে এই গ্যাসীয় বিনিময় ঘটে। মূলত 3টে স্থানের মাধ্যমে ঘটে। প্রথমত পত্ররন্ধ্র বা স্টোমাটা। পাতার ত্বকে অবস্থিত ছিদ্রগুলিকে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলে, যার মাধ্যমে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে। এই যে আমরা পাশে দেখতে পাচ্ছি পাতা, এই পাতার মধ্যে থাকে অসংখ্য ছিদ্র, যেটাকে বলে পত্ররন্ধ্র বা স্টোমাটা, এবং এই ছিদ্রগুলির মধ্যে দিয়েই উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে। দ্বিতীয়ত লেন্টিসেল। কাণ্ডের ত্বকে বা কিউটিকলে অবস্থিত ছিদ্রগুলিকে লেন্টিসেল বলে, যার মাধ্যমে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে। এই যে আমরা পাশে দেখতে পাচ্ছি উদ্ভিদের কাণ্ড, এবং সেই কাণ্ডের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, এইগুলোকেই বলা হয় লেন্টিসেল। এগুলোর মধ্যে দিয়েই উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে। এবং তৃতীয়ত নিউম্যাটোফোর। লবণাম্ব উদ্ভিদের মূলের ত্বকে অবস্থিত ছিদ্রগুলিকে নিউম্যাটোফোর বলে, যার মাধ্যমে সুন্দরী, গরান, গেওয়া এর মতো লবণাম্ব উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে। এই যে আমরা পাশে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, যাদের এই যে মূল অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে উঠে এসেছে, এবং এই যে মূলগুলোতেই অসংখ্য ছিদ্র থাকে যেগুলোকে নিউম্যাটোফোর বলে, যার মধ্যে দিয়ে লবণাম্ব উদ্ভিদেরা ব্যাপন প্রক্রিয়া গ্যাসীয় বিনিময় ঘটায়। আমরা জানবো কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন সম্পর্কে। শ্বসনকেই মূলত কোষীয় শ্বসন বলা হয়, যেহেতু শ্বসন কোষে সংঘটিত হয়, সজীব কোষে হয়। তো মূলত এই সেলুলার রেসপিরেশনে হয় কি, এই যে সূর্যালোক পাতার ক্লোরোপ্লাস্টে পড়ে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মাধ্যমে গ্লুকোজ আর অক্সিজেন উৎপন্ন হয়। এই যে গ্লুকোজ মানে যেটা খাদ্যবস্তু, এরপর কি হয়, শ্বসন প্রক্রিয়ায় জারিত হয় এবং শক্তি উৎপন্ন হয়, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সঞ্চিত হয় এটিপি রূপে, এবং শেষে কার্বন ডাই অক্সাইড আর জল নির্গত হয়। তো এটাই সেলুলার রেসপিরেশন। এবং যে সংজ্ঞাটা আমরা শ্বসনে পড়েছিলাম, কোষীয় শ্বসনের সংজ্ঞাটাও অনেকটা ওরকমই। দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে শক্তির মুক্তি ঘটে এবং উপজাত পদার্থ হিসেবে জল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাকে কোষীয় শ্বসন বলে, যেমনটা আমরা শ্বসনে পড়েছিলাম। এই যে কোষীয় শ্বসন, এটি 3 প্রকারের হয়: সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান। আমরা জানবো যে সবাত শ্বসন বা এরোবিক রেসপিরেশন কাকে বলে। যে শ্বসন প্রক্রিয়ায় বায়ুজীবী জীবের কোষে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, জল ও 38 এটিপি শক্তি উৎপন্ন হয়, তাকে সবাত শ্বসন বলে। তাহলে আমরা কি দেখলাম, যে সবাত শ্বসন প্রক্রিয়া হয় কাদের, বায়ুজীবী জীবের, অর্থাৎ যে সকল জীবেরা অক্সিজেনযুক্ত পরিবেশে বেঁচে থাকে এবং বৃদ্ধি পায় সেই সকল জীবে ঘটে, এবং মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে হয়, এবং এখানে গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়, কার্বন ডাই অক্সাইড, জল এবং 38 এটিপি শক্তি উৎপন্ন হয়। যেমনটা আমরা রিয়াকশনে দেখতে পাচ্ছি, এই যে গ্লুকোজ মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে জারিত হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড, জল এবং 38 এটিপি শক্তি উৎপন্ন করছে। সবাত শ্বসন হয় উন্নত উদ্ভিদে, এবং এক্ষেত্রে শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটে, যেহেতু এখানে সম্পূর্ণ খাদ্যবস্তু জারিত হয়, তাই সম্পূর্ণ মুক্তি ঘটে শক্তির। এবং এই যে সবাত শ্বসন প্রক্রিয়াটি 3টে পর্যায় নিয়ে গঠিত: গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র ও প্রান্তীয় শ্বসন। এবার দেখো অবাত শ্বসন বা এনারোবিক রেসপিরেশন। যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবের কোষে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ অক্সিজেনযুক্ত যৌগের সাহায্যে আংশিক জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, জল ও
2 এটিপি শক্তি উৎপন্ন হয় তাকে অবাধ শ্বসন বলে। তাহলে আমরা দেখলাম অবাধ শ্বসন হয় কাদের? অবায়ুজীবী জীবে, মানে যে সকল জীবেরা মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতেই বেঁচে থাকতে পারে সে সকল জীবে হয়। মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এবং গ্লুকোজ ক্ষেত্রে কি হয়? অক্সিজেনযুক্ত যৌগের সাহায্যে জারিত হয়। মানে যেহেতু মুক্ত অক্সিজেনের সুবিধা নেই সেক্ষেত্রে অক্সিজেনযুক্ত যৌগের সাহায্যে হয়। যেহেতু মুক্ত অক্সিজেন নেই সেহেতু আংশিক জারিত হয় গ্লুকোজ এবং কার্বন ডাইঅক্সাইড, জল ও 2 এটিপি শক্তি উৎপন্ন হয়। রিয়াকশানে দেখো এই যে আমাদের গ্লুকোজ অক্সিজেনযুক্ত যৌগ নাইট্রেটের সাহায্যে জারিত হচ্ছে। আমরা দেখছি নাইট্রেটে অক্সিজেন রয়েছে, তো এর সাহায্যে জারিত হচ্ছে গ্লুকোজ এবং তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, জল আর 2 এটিপি শক্তি। অ্যাজ আ এক্সাম্পল আমরা ইস্টকে বলতে পারি। ইস্টে অবাধ শ্বসন হয় আর এক্ষেত্রে শক্তির আংশিক মুক্তি ঘটে। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এটিপি শক্তি উৎপন্ন হচ্ছে। অবাধ শ্বসনের ক্ষেত্রে 38 এটিপি শক্তি উৎপন্ন হয়েছিল, কিন্তু এক্ষেত্রে 2 এটিপি শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে? শক্তির আংশিক মুক্তি ঘটছে। আর সন্ধান বা ফার্মেন্টেশন হলো মূলত এক ধরনের অবাধ শ্বসন প্রক্রিয়া। যেমন এখানেও কিন্তু অবায়ুজীবী জীবে এই সন্ধান প্রক্রিয়াটি হয়। অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, গ্লুকোজের আংশিক জারণ ঘটে ও বিভিন্ন জৈব যৌগ তৈরি হয়। এটাকেই সন্ধান বলে। আর সন্ধানকে মূলত 2টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কোহল সন্ধান আর 2 ল্যাকটিক অ্যাসিড সন্ধান। কোহল সন্ধান হচ্ছে যে সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল জৈব যৌগ তৈরি করে। এই যে আমাদের গ্লুকোজ জাইলেম উৎসেচকের মাধ্যমে জারিত হচ্ছে এবং ইথাইল অ্যালকোহল তৈরি করে। এই যে আমাদের এটা ইথাইল অ্যালকোহলের সংকেত C2H5OH। এই ইথাইল অ্যালকোহল তৈরি করে অবশ্যই উৎসেচকের সাহায্যে। আমাদের এটা রয়েছে দেখো, এই যে উৎসেচকের দ্বারা গ্লুকোজের আংশিক জারণ ঘটে। এই আমাদের জাইলেম উৎসেচকের দ্বারা গ্লুকোজের জারণ ঘটছে এবং তৈরি হচ্ছে ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। এবং দ্বিতীয় যেটা ল্যাকটিক অ্যাসিড সন্ধান, কি যে সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড জৈব যৌগ তৈরি করে। এই যে আমাদের গ্লুকোজ এটি গ্লাইকোলাইসিস উৎসেচকের দ্বারা জারিত হচ্ছে এবং তৈরি করছে C3H4O3 অর্থাৎ পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। এবং তারপর এই পাইরুভিক অ্যাসিড আবার কি হচ্ছে? ল্যাকটেজ ডিহাইড্রোজেনেজ উৎসেচকের সাহায্যে জারিত হচ্ছে এবং তৈরি করছে C3H6O3 অর্থাৎ এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত। ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে এবং 36 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করছে। গ্লাইকোলাইসিস এটি হলো অবাধ শ্বসনের প্রথম পর্যায় এবং এটি মূলত হয় কোষের সাইটোপ্লাজমে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্ল্যান্ট সেল রয়েছে, একটি উদ্ভিদ কোষ রয়েছে এবং এই যে সাইটোপ্লাজম, এই যে গ্রিন কালারের যে পোর্শনগুলো পুরো যে ভর্তি রয়েছে তরল পদার্থ, তরল জাতীয় জেলির পদার্থ হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। তো এই সবুজ কালারের এই তরল পদার্থ জেলির মতো অংশটাই হচ্ছে সাইটোপ্লাজম এবং এখানেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি হয়। এবার ফিরে আসো আমাদের সংজ্ঞায়। গ্লাইকোলাইসিস কাকে বলে? যে অপচিতিমূলক জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সজীব কোষের সাইটোপ্লাজমে অক্সিজেনের উপস্থিতিতে এক অণু গ্লুকোজ আংশিক ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADP+H+, 2 অণু H2O এবং 2 অণু ATP উৎপন্ন হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে একটি অপচিতিমূলক প্রক্রিয়া অর্থাৎ ভাঙনমূলক প্রক্রিয়া। এখানে কি হয়? গ্লুকোজ ভাঙে এবং সাইটোপ্লাজমে হয় আর এগুলো তৈরি হয়। দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধারাবাহিক বিক্রিয়াগুলি বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ ও পার্সন আবিষ্কার করেন বলে তাদের নামানুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথ বলা হয়। এই যে এমডেনের ই, মেয়ারহফের এম আর পার্নাসের পি, এবং তাই জন্য ইএমপি পথ বলা হয় গ্লাইকোলাইসিসকে। তো চলো এবার দেখে নেওয়া যাক এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটির ধাপগুলো কি কি। মোট 10টা ধাপ রয়েছে এখানে। দেখো ফার্স্ট অফ অল গ্লুকোজ এখানে ভাঙে। গ্লুকোজ কি? গ্লুকোজ হচ্ছে 6 কার্বনযুক্ত যৌগ। এই গ্লুকোজ হেক্সোকাইনেজ উৎসেচকের মাধ্যমে ভেঙে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট মানে হচ্ছে এই যে গ্লুকোজে তো একটু আগেই বললাম 6টা কার্বন রয়েছে এবং সেই 6 নম্বর কার্বনে একটি ফসফেট গ্রুপ যুক্ত হয়।
সেই ফসফেট গ্রুপটা আসে কোথা থেকে? এই যে এটিপি এডিপিতে যেখানে কনভার্ট হচ্ছে, এটিপি মানে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট। অর্থাৎ এটিপিতে 3টে ফসফেট গ্রুপ থাকে আর এডিপিতে 2টো ফসফেট গ্রুপ থাকে। এই যে 3টে ফসফেট গ্রুপ 2টো ফসফেট গ্রুপে কনভার্ট হয়, তার মানে একটা ফসফেট গ্রুপ বেরিয়ে যায় এবং সেটাই গিয়ে এই 6 নম্বর কার্বনে যুক্ত হয় এবং তৈরি করে গ্লুকোজ 6 ফসফেট। এরপরে গ্লুকোজ 6 ফসফেট আইসোমারেজ উৎসেচকের সাহায্যে তৈরি করে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানেও এটিপি এডিপিতে রূপান্তরিত হয়। এখানে গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এদের সংকেত এক কিন্তু গঠন কিছুটা আলাদা হয়। এরপর ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোহেক্সোকাইনেজ উৎসেচকের সাহায্যে তৈরি করে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এখানে কি ফসফেট গ্রুপটা 2টো ফসফেট গ্রুপ রয়েছে, 20 কথার অর্থ হচ্ছে 2, তো 2টো ফসফেট গ্রুপ রয়েছে, একটা 6 নম্বর কার্বনে একটা 1 নম্বর কার্বনে, তাই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এরপর এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে 2টো যৌগ তৈরি করে। একটি হলো ফসফোগ্লিসারেলডিহাইড এবং আরেকটি হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। এই দুটো যৌগর মধ্যে যে বৈশিষ্ট্য সেটি হলো এই ফসফোগ্লিসারেলডিহাইডকে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটে কনভার্ট করা যায়, আবার এই ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটকে ফসফোগ্লিসারেলডিহাইডে কনভার্ট করা যায়। এবং এখানে যা তৈরি হবে এখানেও সেম জিনিসটাই তৈরি হবে। অর্থাৎ এই যে এগুলো তৈরি হচ্ছে এইগুলো দুটো দুটো করে তৈরি হবে, ঠিক আছে। দেখো ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজেনেজ উৎসেচকের সাহায্যে তৈরি হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে ফসফোগ্লিসারেলডিহাইড জারিত হচ্ছে, অর্থাৎ জারণ হচ্ছে, তার জারিত এটা তৈরি হচ্ছে। এবার এখানে জারিত হচ্ছে, জারণ ঘটছে মানে এখানে বিজারণও ঘটবে। এখানে এই যে NAD+ বিজারিত হয়ে তৈরি করে NADH+ প্লাস H+। এটা কি আমরা NADH2ও বলতে পারি, তবে যখন লেখা হয় বেসিক্যালি এই ফর্মটাতেই লেখা হয়। এবার এখানে লক্ষ্য করলে দেখা যাবে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এখানে দুটো ফসফেট গ্রুপ রয়েছে, বিস মানে দুটো, একটা 1 নম্বর কার্বনে একটা 3 নম্বর কার্বনে। এরপর কি হয়, এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড গ্লিসারোকাইনেজ উৎসেচকের সাহায্যে তৈরি করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এখানে এডিপি এটিপিতে কনভার্ট হয়। তার মানে দেখো এডিপির সঙ্গে একটা ফসফেট যুক্ত হচ্ছে, সেটা কোথা থেকে আসছে? এই যে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আসছে। একটা ফসফেট গ্রুপ এডিপির সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে, তার ফলে দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 1 নম্বর কার্বনে যে ফসফেট গ্রুপ ছিল সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর পড়ে থাকছে একটাই ফসফেট গ্রুপ যেটা 3 নম্বর কার্বনে রয়েছে। এরপর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেজ উৎসেচকের সাহায্যে তৈরি করে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কিন্তু কোনো ফসফেট গ্রুপ বেরিয়ে যায়নি, শুধু চেঞ্জ হয়েছে তাদের পজিশনের। এখানে 3 নম্বর কার্বনে ছিল ফসফেট গ্রুপটা, তারপরে 2 নম্বর কার্বনে ফসফেট গ্রুপটা চলে এসেছে। এরপরে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড এনালেজ উৎসেচকের সাহায্যে তৈরি করে 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড এবং এখানে জল বেরিয়ে যায়। এবার সবশেষে 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড পাইরুভিক কাইনেজ উৎসেচকের সাহায্যে তৈরি করে পাইরুভিক অ্যাসিড। এটা 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড তৈরি করে এবং এই সময় এডিপি এটিপিতে রূপান্তরিত হয়, তার মানে একটা ফসফেট গ্রুপ বেরিয়ে যাচ্ছে, এডিপির সঙ্গে যুক্ত হচ্ছে এবং এটিপি তৈরি করছে। অর্থাৎ এই পাইরুভিক অ্যাসিডে কিন্তু কোনো ফসফেট গ্রুপ নেই। তার কারণ এই যে 2 ফসফেনল পাইরুভিক অ্যাসিড, এখানে 2 নম্বর কার্বনে একটাই ফসফেট গ্রুপ ছিল, সেটা বেরিয়ে গেছে, তাই জন্য পাইরুভিক অ্যাসিডে কোনো ফসফেট গ্রুপ নেই। এবার এসব মিলিয়ে নেওয়া যাক, এই যে আমাদের কি কি তৈরি হলো আমরা একটু মিলিয়ে নিই। 1 অণু গ্লুকোজ, এই যে আমাদের 1 অণু গ্লুকোজ, সেখান থেকে কি কি উৎপন্ন হলো? 2 অণু পাইরুভিক অ্যাসিড, এই যে এখানে 1 অণু পাইরুভিক অ্যাসিড আর পাশেও তো উৎপন্ন হবে এবং দুটো মিলিয়ে হয়ে যাবে 2 অণু, কারণ আমি আগেই বলেছি এই যে এই জিনিসগুলো যে তৈরি হচ্ছে এগুলো ডবল ডবল তৈরি হবে। অর্থাৎ এখানে 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে মানে আরও একটা হবে, মানে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তার সঙ্গে 2 অণু NADP প্লাস H+, এই যে এখানে একটা তৈরি হচ্ছে, তার মানে পাশে আরেকটাও তৈরি হবে, তার মানে 2 অণু তৈরি হবে। 2 অণু জল তৈরি হবে, এই যে এখানে একটা 1 অণু জল, পাশে 1 অণু জল হবে, মানে 2 অণু জল, আর 2 অণু এটিপি হবে। এবার এই 2 অণু এটিপির ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই একটা এটিপি, এই একটা এটিপি, মানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি 2 অণু এটিপি তৈরি হচ্ছে, ডান পাশেও তো 2 অণু হবে, তার মানে মোট টোটাল 4 অণু এটিপি তৈরি হবে। কিন্তু এই যে আমরা প্রথমে দেখেছি আমাদের যে এই যে এটিপি খরচ হয়ে যাচ্ছে, তাই না? 4 অণু এটিপি থেকে তার মানে 2 অণু এটিপি খরচ হয়ে যাচ্ছে,
তাহলে আমাদের 4 - 2 কত থেকে যাচ্ছে? 2। তার মানে 2 অণু এটিপি আমাদের পড়ে থাকছে। এরপর আমরা দেখব ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল। এটি মূলত সপাত শ্বসনের দ্বিতীয় পর্যায় এবং এটি হয় মাইটোকন্ড্রিয়ার ধাত্রে বা ম্যাট্রিক্সে। এই যে এটা দেখো মাইটোকন্ড্রিয়ার পিকচার, এবং এই যে ব্রাউন কালারের যে অংশটা এটি হচ্ছে আউটার মেমব্রেন অর্থাৎ বহিস্তর। আমরা জানি মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট হয়, দুটো স্তর থাকে। এই যেটা হচ্ছে বাইরের স্তর, আর ভেতরে যে ইয়েলো কালারের যে আমরা দেখতে পাচ্ছি এই স্তরটা হচ্ছে ইন্টার মেমব্রেন বা অন্তঃস্তর। এবং এই অন্তঃস্তরের মধ্যেই থাকে একটা তরল পদার্থ, এটি হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সেই আমাদের ক্রেবস চক্র সংঘটিত হয়। এবার চলে আসো ক্রেবস চক্রের সংজ্ঞায়। কি বলছে? যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন উৎসেচকের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড ও বিজারিত H2 উৎপন্ন হয় তাকে ক্রেবস চক্র বলে। ওকে, আর এই ক্রেবস চক্র নামটা কেন হয়েছে? কারণ বিজ্ঞানী হেন্স ক্রেবস 1937 সালে এই পদ্ধতি প্রথম আবিষ্কার করেছিলেন, তাই তার নামানুসারেই একে ক্রেবস চক্র বলা হয়। আর এর আরও দুটো নাম আছে, ক্রেবস চক্রের আরও দুটো নাম আছে। একটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র আর একটি হচ্ছে টিসিএ চক্র। এই চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড, যা 3টি কার্বক্সিল গ্রুপের সমন্বয়ে গঠিত, তাই একে টিসিএ চক্র বলা হয়। ওকে, এই বিষয়টি আমরা আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা এই ক্রেবস চক্রটা দেখব। ঠিক আছে, তো চলো এই বিষয়টি এবার আমরা দেখে নিই। এখানে কি হচ্ছে? এই যে পাইরুভিক অ্যাসিড, যেটি আমাদের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসের সময় উৎপন্ন হয়েছিল, এই 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড জারিত হয় এবং তৈরি হয় অ্যাসিটাইল কোএ, যেটি 2 কার্বনযুক্ত। এখানে এই পাইরুভিক অ্যাসিড জারিত হচ্ছে অর্থাৎ এর জারণ ঘটছে, এই কারণে এখানে এনএডি বিজারিত হয়, হয়ে তৈরি হয় NADH প্লাস H প্লাস। এরপর এই অ্যাসিটাইল কোএ পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় সাইট্রিক অ্যাসিড 6 কার্বনযুক্ত, যেটি হলো এই ক্রেবস চক্রের প্রথম তৈরি জৈব অ্যাসিড। ওকে, নেক্সট কি হয়? এই সাইট্রিক অ্যাসিড তৈরি করে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, এটিও 6 কার্বনযুক্ত এবং এখানে জল বেরিয়ে যায়। এরপর সিস অ্যাকোনাইটিক অ্যাসিড পরবর্তীকালে তৈরি করে আইসোসাইট্রিক অ্যাসিড, এটিও 6 কার্বনযুক্ত, এখানে জল যুক্ত হয়। এরপর কি হচ্ছে? এই আইসোসাইট্রিক অ্যাসিড জারিত হচ্ছে এবং তৈরি হচ্ছে অক্সালোসাক্সিনিক অ্যাসিড, এটিও 6 কার্বনযুক্ত। আর এখানে কি হচ্ছে? যেহেতু আইসোসাইট্রিক অ্যাসিড জারিত হচ্ছে, এই কারণে এনএডি বিজারিত হচ্ছে এবং তৈরি করছে NADH প্লাস H প্লাস। এরপর কি হয়? এই অক্সালোসাক্সিনিক অ্যাসিড তৈরি করে আলফা কিটোগ্লিটারিক অ্যাসিড, যেটি 5 কার্বনযুক্ত। খেয়াল করো, এখানে অক্সালোসাক্সিনিক অ্যাসিড 6 কার্বনযুক্ত ছিল, কিন্তু আলফা কিটোগ্লিটারিক অ্যাসিড 5 কার্বনযুক্ত। এখানে একটি কার্বন বেরিয়ে যাচ্ছে CO2 রূপে, কার্বন ডাইঅক্সাইড রূপে একটি কার্বন বেরিয়ে যাচ্ছে। এরপর কি হচ্ছে? এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড পরবর্তীকালে তৈরি করছে আমাদের সাকসিনিল কোএ। এখানে তার মানে একটা কোএ যুক্ত হচ্ছে, এই যে আমাদের একটা কোএ এখানে যুক্ত হয়, এই যে কোএ যুক্ত হচ্ছে এবং এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি 5 কার্বনটা হয়ে গেছে 4 কার্বন, মানে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে এখানে, এবং এখানে আলফা কিটোগ্লিটারিক অ্যাসিড জারণ ঘটছে। এর ফলে কি হচ্ছে? NAD আবার বিজারিত হচ্ছে, হয়ে তৈরি হচ্ছে NADH প্লাস H প্লাস। ওকে, দেন কি হচ্ছে? এই সাকসিনিল কোএ পরবর্তীতে তৈরি করছে সাকসিনিক অ্যাসিড, অর্থাৎ এখানে কোএটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে এই যে কোএটা দেখো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে জলও বেরিয়ে যাচ্ছে। আর এখানে GDP তৈরি করছে GTP, যেরকম ATPর সঙ্গে ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়, ঠিক সেরকম GDPর সঙ্গে ফসফেট যুক্ত হয়েও GDP তৈরি হয়। ঠিক আছে, এরপর কি হচ্ছে? এই সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ঠিক আছে, এবং এখানে সাকসিনিক অ্যাসিডেরও জারণ হচ্ছে এবং তার ফলে FADর বিজারণ হচ্ছে এবং FAD তৈরি করছে FADH2। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে? নেক্সট এই ফিউমারিক অ্যাসিড তৈরি করছে ম্যালিক অ্যাসিড এবং এখানে জল যুক্ত হচ্ছে। এবার এই ম্যালিক অ্যাসিড থেকে পরবর্তীতে তৈরি হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এখানে ম্যালিক অ্যাসিডের জারণ হচ্ছে, তাই NAD বিজারিত হয়ে NADH প্লাস H প্লাস তৈরি করছে। এবং তারপরে আবার ঠিক একইভাবে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এরপর এই প্রক্রিয়াটি এইভাবেই চক্রাকারে চলতে থাকে। ঠিক আছে, এবার আমরা একটু জেনে নিই। আমরা প্রথমে যেটা জেনেছিলাম যে
ক্রেবস চক্রকে টিসিএ সাইকেল বলা হয় এবং সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়, সেটা কেন? এই যে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এই যে ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত জৈব অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এই কারণেই ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। আর টিসিএ চক্র বলা হয় এই কারণেই, এই যে সাইট্রিক অ্যাসিড এটি হচ্ছে 3টি কার্বক্সিল গ্রুপ নিয়ে গঠিত। এই যে এখানে আমাদের 3টি কার্বক্সিল গ্রুপ নিয়ে গঠিত, এই যে COOH, এই 3টে কার্বক্সিল গ্রুপ নিয়ে গঠিত। এই কারণেই ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয়, অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, এবং সংক্ষেপে টিসিএ চক্র বলা হয়। ওকে, এবার আমরা দেখব ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটি হচ্ছে সবাত শ্বসনের শেষ পর্যায়, এই কারণে একে প্রান্তীয় শ্বসনও বলা হয়। আর এটি ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। এই যে আমরা যে মাইটোকন্ড্রিয়ার ছবিটা দেখেছিলাম, এবং এই যে আমরা দেখেছিলাম ইয়েলো কালারের যে পর্দাটা, এটি হচ্ছে আমাদের ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা। এখানেই আমাদের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শ্বসন ঘটে। তাহলে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কাকে বলে? গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে উৎপন্ন NADH2 ও FADH2 থেকে নির্গত হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন বাহকের মাধ্যমে বাহিত হয় এবং শেষে H+ ও ইলেকট্রন আণবিক O2 এর সাথে যুক্ত হয়ে জল উৎপন্ন করে। ইলেকট্রন প্রবাহের এই পথকেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETS বলে সংক্ষেপে। দেখো এখানে ইলেকট্রন যেহেতু বাহিত হচ্ছে, তাই জন্য এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন পরিবহন তন্ত্র। এবং প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের শেষে এক অণু গ্লুকোজ থেকে সর্বমোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। এই ক্যালকুলেশনটা আমরা পরে দেখব। এখন আমরা দেখে নেব ইলেকট্রন পরিবহন তন্ত্রটা কিভাবে কাজ করে। এই যে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর এটি হলো আমাদের মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, এটিকে বড় করে দেখানো হয়েছে। তো এখানে কি হয়, এই অন্তঃপর্দায় অনেকগুলো প্রোটিন কমপ্লেক্স থাকে। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2 যেটিকে এখানে কিউ দ্বারা লেখা হয়েছে, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এবং কমপ্লেক্স 5 যেটিকে মূলত সিনথেজ এটিপি বলা হয়। তো এগুলোর সাহায্যে কি হয়, ইলেকট্রনের পরিবহন হয়। মানে গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রে যে NADH2 FADH2 তৈরি হয়েছিল, সেখানে যে হাইড্রোজেন পরমাণু নির্গত হয়েছে তার থেকে, সেই হাইড্রোজেন পরমাণু, আমরা জানি একটি হাইড্রোজেন পরমাণু দুটি কণা নিয়ে গঠিত, একটি ইলেকট্রন এবং একটি প্রোটন। সেই ইলেকট্রনটা কি হয়, এই কমপ্লেক্সগুলোর মধ্যে দিয়ে বাহিত হতে থাকে। প্রথমে কমপ্লেক্স 1, সেখান থেকে 2, 3, 4 এইভাবে বাহিত হতে থাকে। এবং এই ইলেকট্রনের পরিবহনের ফলে যে শক্তিটা রিলিজ হয়, তার সাহায্যে হাইড্রোজেন পরমাণুর যে প্লাস মানে পজিটিভ চার্জযুক্ত কণা, সেটি কি হয়, এই পর্দার বাইরে, এই অন্তঃপর্দার বাইরে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থানে ঢুকে পড়ে। এর ফলে এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্থানে H+ আয়নের পরিমাণ অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, মানে প্রোটনের ঘনত্ব অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, এর ফলে কি হয়, সেই প্রোটনগুলো তখন চাই ধাত্রে আবার ফিরে আসতে। এক্ষেত্রে সাহায্য করে একটাই উৎসেচক। ঠিক আছে, যেটিকে আমরা কমপ্লেক্স 5ও বলতে পারি, সেটি হচ্ছে সিনথেজ এটিপি। তো সিনথেজ এটিপি এক্ষেত্রে একটা চ্যানেলের মতো কাজ করে এবং এই যে H+ আয়নকে আবার ধাত্রে ফিরে আসতে সাহায্য করে। এবং এর ফলে যে শক্তিটা রিলিজ হয়, তার সাহায্যে এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এবং এই যে ইলেকট্রনের পরিবহনটা হচ্ছিল, তার শেষে এই ইলেকট্রন এবং ধাত্রে থাকা প্রোটন এবং এই আণবিক অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করে। তো এইভাবেই এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এটিপি তৈরি হয়। এবার চলো সবাত শ্বসনে যে 38 এটিপি শক্তি সংশ্লেষিত হয় 3টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র ও ইলেকট্রন পরিবহন তন্ত্র, তো সেই হিসাবটা আমরা করে নিই। দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সরাসরি 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং 2 অণু এটিপি ব্যয় হয়। সুতরাং এই প্রক্রিয়ায় মোট 4 - 2 অণু এটিপি লাভ হয়। আর ক্রেবস চক্রে সরাসরি 2 অণু এটিপি উৎপন্ন হয়। এই যে গ্লাইকোলাইসিস আমরা দেখেছিলাম, এই যে এখানে 2 অণু এটিপি তৈরি হচ্ছে, এখানে 1 অণু, এখানে 1 অণু, আর পাশে 2 অণু, তার মানে মোট টোটাল 4 অণু এটিপি উৎপন্ন হয়। তার মধ্যে এই 2 অণু এটিপি এখানে ব্যয় হয়, তাহলে পড়ে থাকে আমাদের 4 - 2 = 2 অণু এটিপি। ঠিক আছে, এবার যদি আমরা ক্রেবস চক্রে দেখি, তাহলে পাইরুভিক অ্যাসিড, 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড এখানে ভাঙে ক্রেবস চক্রের অন্তর্ভুক্ত হয়। কিন্তু আমরা জানি গ্লাইকোলাইসিসে কিন্তু মোট টোটাল 6 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড বাদ দিয়ে আরেকবার এই ডান দিকেও কিন্তু পাইরুভিক অ্যাসিড 3 কার্বনযুক্ত তৈরি হয়। তো তার মানে কি, এই যে এই ক্রেবস চক্র প্রসেসটা এখনো গ্লুকোজকে জারিত করার জন্য ক্রেবস চক্র 2বার ঘটে। ঠিক আছে, তার মানে এই যে যৌগগুলো তৈরি হয় না, এই যৌগগুলোও কিন্তু ডবল ডবল করে তৈরি হয় এখানেও। ঠিক আছে,
এই যে দেখো, তার মানে এই নিচের দিকে আমরা যখন দেখতে পাই কিটোগ্লুটারিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড যখন জারিত হয়ে এই সাকসিনিল কোয়ে তৈরি হয়, তখন এই এডিপি থেকে এক অণু এটিপি তৈরি হয়। তার মানে এখানে এক অণু তৈরি হচ্ছে, আবার যখন ক্রেবস চক্র আবার তো হবে, সেখানে আবার এক অণু হবে, তাহলে মোটোটাল 2 অণু সরাসরি এটিপি এখানে তৈরি হচ্ছে। ওকে, এবং ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে 10 অণু NADH প্লাস H প্লাস ও 2 অণু FADH2 জারিত হয়। এবার আগে দেখে নিই এখানে এই 10 অণু NADH প্লাস H প্লাস আর 2 অণু FADH2 আসে কোথা থেকে। এই যে আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোলাইসিসে এই এক অণু NADH প্লাস H প্লাস এদিকে তৈরি হয়, আরেক দিকে এই দিকেও তৈরি হবে, তার মানে মোট টোটাল 2 অণু তৈরি হয় NADH প্লাস H প্লাস। তার মানে গ্লাইকোলাইসিসে মোট টোটাল 2 অণু NADH প্লাস প্লাস H প্লাস তৈরি হয়। এখানে কিন্তু কোনো FADH2 তৈরি হয় না, শুধুমাত্র 2 অণু NADH প্লাস H প্লাস তৈরি হয়। আর ক্রেবস চক্রে তার মানে 8 অণু তৈরি হবে NADH প্লাস H প্লাস, যেহেতু গ্লাইকোলাইসিসে 2 অণু তৈরি হয়েছে, এখানে 8 অণু হবে। কিভাবে দেখো, এই যে এখানে এই যে 1 অণু তৈরি হয়েছে, 2 অণু, এখানে 3 অণু, আর এখানে 4 অণু। এবার যেহেতু ক্রেবস চক্র প্রসেসটা দুবার হয়, এখানে 4 অণু হচ্ছে, আর একবার যখন হবে তখন 4 অণু, তার মানে মোট টোটাল 8 অণু NADH প্লাস H প্লাস তৈরি হবে। আর গ্লাইকোলাইসিসে 2 অণু তৈরি হয়েছিল, তার মানে 8 প্লাস 2 মোট টোটাল 10 অণু NADH প্লাস H প্লাস তৈরি হয়েছে। এবং আর 2 অণু FADH2 কিভাবে, গ্লাইকোলাইসিসে কিন্তু কোনো FADH2 তৈরি হয়নি, মানে এখানেই তৈরি হবে। দেখো এখানে 1 অণু FADH2 তৈরি হয়েছে, আবার যেহেতু প্রসেসটা হবে সেখানেও 1 অণু উৎপন্ন হবে, তাহলে মোট টোটাল FADH2 2 অণু হলো। ঠিক আছে, যেটা ক্রেবস চক্রে উৎপন্ন হয়েছে। তাহলে এটা বোঝা গেল যে কিভাবে 10 অণু NADH প্লাস H প্লাস আর 2 অণু FADH2 পাওয়া গেছে। ঠিক আছে, তো এই 10 অণু NADH প্লাস H প্লাস আর 2 অণু FADH2 ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে জারিত হয়, এবং এই জারণের ফলে কি হয়, প্রতি অণু NADH প্লাস H প্লাস থেকে 3 অণু এটিপি তৈরি হয়, এবং প্রতি অণু FADH2 থেকে 2 অণু এটিপি উৎপন্ন হয়। সুতরাং তাহলে 10 অণু NADH প্লাস H প্লাস থেকে 10 × 3 30 অণু এটিপি তৈরি হয়, আর 2 অণু FADH2 থেকে 2 × 2 4 অণু এটিপি উৎপন্ন হয়। তো এইভাবে ETS এর মাধ্যমে মোট 34 অণু এটিপি উৎপাদিত হয়। তাহলে এইখানে গ্লাইকোলাইসিসে 2, গ্লাইকোলাইসিসে 2, ক্রেবস চক্রে 2, ক্রেবস চক্রে 2, আর এখানে 34, তাহলে 34, তাহলে মোট টোটাল 38 এটিপি উৎপন্ন হচ্ছে এই তিনটে প্রসেস মিলিয়ে। এবার আমরা আলোচনা করব সমচিতি ক্রিয়াপদ বা অ্যামফিবলিক পাথওয়ে সম্পর্কে। তো এই সমচিতি ক্রিয়াপদ কাকে বলে, যে ক্রিয়াপথে অপচিতি এবং উপচিতি উভয় প্রক্রিয়া ঘটে। অর্থাৎ অপচিতি মানে কি, ভাঙনমূলক প্রক্রিয়া, উপচিতি গঠনমূলক, অর্থাৎ ভাঙনমূলক আর গঠনমূলক উভয় প্রক্রিয়ায় যে ক্রিয়াপথে সম্পন্ন হয়। এর একটা খুব ভালো এক্সাম্পল হিসেবে আমরা ক্রেবস চক্রকে বলতে পারি। তার কারণ কি, ক্রেবস চক্রে যেমন অপচিতিমূলক বা ভাঙনমূলক তো অবশ্যই ঘটে, যেহেতু গ্লুকোজ ভাঙে, ঠিক তেমনই কিন্তু বিভিন্ন অন্তর্বর্তী জৈব যৌগ তৈরি হয়। ঠিক আছে, তার মানে গঠিত হয়, মানে উপচিতিমূলক সেটা। ঠিক আছে, যেমন ধরো এই যে এটা আমাদের ক্রেবস চক্র, এখানে কি হচ্ছে, বিভিন্ন জৈব যৌগ তৈরি হচ্ছে। গ্লুকোজ তো ভাঙছেই, মানে সেটা অপচিতি, কিন্তু অনেক জৈব যৌগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে উপচিতি। যেমন এই যে সাইট্রেট থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, আলফা কিটোগ্লুটারেট থেকে গ্লুটামেট তৈরি হচ্ছে, আবার সাকসিনিল কোয়ে থেকে পারফাইরিন তৈরি হচ্ছে, এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে গ্লুকোজ সংশ্লেষ হচ্ছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন জৈব যৌগ তৈরি হচ্ছে। এই কারণেই ক্রেবস চক্রকে সমচিতি ক্রিয়াপথ বলা হয়, যেহেতু এখানে অপচিতি এবং উপচিতি উভয় প্রক্রিয়ায় কাজ করে। এবার আমরা আলোচনা করব রেসপিরেটরি কোশিয়েন্ট, যেটি হলো এই চ্যাপ্টারের লাস্ট টপিক। তো রেসপিরেটরি কোশিয়েন্টকে বাংলায় বলা হয় শ্বসন অনুপাত, এবং সংক্ষেপে RQO বলা হয়। তো এই শ্বসন অনুপাত কাকে বলে, প্রমাণ চাপ ও উষ্ণতায় প্রতি একক ওজনে প্রতি একক সময়ে শ্বসনে নির্গত CO2 ও গৃহীত O2 এর অনুপাতকে শ্বসন অনুপাত বা রেসপিরেটরি কোশিয়েন্ট এবং সংক্ষেপে RQ বলে। তাহলে আমরা কি দেখলাম, যে আসলে শ্বসন অনুপাত কি, এই যে শ্বসনের সময় যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এবং যে অক্সিজেন গৃহীত হয় তার অনুপাত। তার মানে শ্বসন অনুপাত বা RQ ইকুয়াল একক সময় নির্গত CO2 এর পরিমাণ ডিভাইডেড বাই একক সময় গৃহীত অক্সিজেনের পরিমাণ। এবং এই শ্বসন বস্তুর স্বাভাবিক অনুপাত কি, মানে যে সকল বস্তুগুলি শ্বসন বস্তু রূপে কাজ করে তাদের এখানে অনুপাত দেওয়া হয়েছে, শ্বসন অনুপাত দেওয়া হয়েছে। যেমন গ্লুকোজের শ্বসন অনুপাত 1, স্নেহ পদার্থ বা লিপিড
ঠিক আছে, তার শ্বসন অনুপাত 0.7, প্রোটিনের শ্বসন অনুপাত 0.8 এবং জৈব অ্যাসিডের শ্বসন অনুপাত 1-এর বেশি। চলো এবার আমরা দেখে নিই যে শ্বসন বস্তুর শ্বসন অনুপাত কিভাবে নির্ণয় করা হয়। দেখো, যেমন গ্লুকোজ বা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম RQ এর মান হচ্ছে 1, কিন্তু সেটা শুধুমাত্র সবাত শ্বসনের ক্ষেত্রে, অবাত শ্বসনের ক্ষেত্রে নয়। এই যে আমরা দেখো সবাত শ্বসনের ইকুয়েশনটা লিখেছি, এখানে কার্বন ডাইঅক্সাইড 6 অণু, অক্সিজেন 6 অণু, তার মানে RQ হচ্ছে 6 ডিভাইডেড বাই 6, 1 বা 1.0। কিন্তু অবাত শ্বসনের ক্ষেত্রে যেহেতু অক্সিজেন ব্যবহৃত হয় না, ঠিক আছে, সেহেতু কিন্তু 0 অক্সিজেন, সেহেতু কিন্তু এর RQ এর মান নির্ণয় করা যায় না, অনির্ণেয়। নেক্সট দেখো প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা অ্যালানিনকে নিয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 5 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু অক্সিজেন, সেটাকে ডিভাইড করা হয়েছে এবং বেরিয়েছে 0.8। নেক্সট ফ্যাটের ক্ষেত্রে বা লিপিড বা যেটাকে আমরা স্নেহ পদার্থও বলতে পারি, তার ক্ষেত্রে RQ 0.7। এই যে ইকুয়েশনটা, এই যে আমরা নিয়েছি ট্রাইস্টিয়ারিনকে অ্যাজ এ এক্সাম্পল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 114 অণু কার্বন ডাইঅক্সাইড, 166 অণু অক্সিজেন, সেটাকে ডিভিশন করা হয়েছে এবং বেরিয়েছে 0.7। ওকে, এবং জৈব অ্যাসিড আমরা ম্যালিক অ্যাসিডকে নিয়েছি, তো এক্ষেত্রে আমরা জৈব অ্যাসিডের ক্ষেত্রে জানি কি 1-এর বেশি হয় RQ এর মান। এখানে দেখো 4 অণু কার্বন ডাইঅক্সাইড আর 3 অণু অক্সিজেন, এই যে ডিভাইড করা হয়েছে 1.33, অর্থাৎ 1-এর বেশি বেরিয়েছে। তো এইভাবেই কিন্তু শ্বসন বস্তুর RQ বের করা হয়। বন্ধুরা, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।